স্বাগতম সবাইকে আজকের উচ্চতর গণিত ক্লাসে। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, বাসায় ভালো আছো। এই করোনার মহামারীতে তোমরা বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করছো। তো আমরা আজকে যে বিষয়টার উপরে ক্লাস নেব বা ক্লাস করব, খেয়াল করো। উচ্চতর গণিত প্রথম পত্র, এখানে লেখা আছে, দেখলেই বুঝতে পারবো। চতুর্থ অধ্যায়, চ্যাপ্টার নাম হচ্ছে বৃত্ত বা সার্কেল। তো সার্কেল পড়ার আগে কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে সরল লেখা সম্পর্কে শিখে আসছি। সরল লেখা অনেক বড় চ্যাপ্টার ছিল, তো সরল লেখার ধারণা এখানে প্রয়োজন হবে, যে কারণে সরল লেখার পরে এই বৃত্তের চ্যাপ্টারটা শুরু হয়েছে। তো প্রথমে আমরা আসি যে যেহেতু চ্যাপ্টারের নাম বৃত্ত, এই বৃত্ত সম্পর্কে আংশিক কিছু আলোচনা করি যেন একটু বেসিক অর্জন হয়। তো বৃত্ত আমরা ছোটবেলা থেকে বৃত্ত শিখে আসছি। বৃত্ত দেখতে কেমন দেখা যায়, বৃত্তর অঙ্ক করেছি, বৃত্ত জ্যামিতি করেছি, ভূবাদ্য সম্পাদ্য অঙ্ক অনেক কিছু করেছি এসএসসির আগের অন্যান্য চ্যাপ্টারগুলোতেও আমরা অন্যান্য ক্লাসে আমরা এগুলো শিখে আসছি। তো বৃত্ত সম্পর্কে আর বাড়তি কোনো কিছু বলার দরকার নেই। আমাদের সংজ্ঞা দিয়ে আমি শুরু করি। তো আসলে বৃত্ত সংজ্ঞা দেখো। তো প্রথমেই বলি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, আমি কিন্তু সংজ্ঞা বলছি, নির্দিষ্ট একটা বিন্দু থেকে সমদূরত্বে বজায় রেখে যদি একটা চলমান পথ থাকে, যেমন এরকম একটা পথ, এটা একটা স্থির বিন্দু, এখান থেকে সব জায়গার দূরত্ব সমান, ধরে নিলাম এই দূরত্বটুকুন হচ্ছে এ। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে বজায় রেখে যে চলমান পথ, সেই চলমান পথকে বৃত্ত বলা হয়। আবার যদি আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করি, একই রকম কথা, যদিও যেভাবেই বলি না কেন একই জিনিস বোঝানো হয়। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বের বিন্দুসমূহের, চলমান বিন্দুসমূহের সেটকে বৃত্ত বলা হয়। আবার যদি বলি যে একটা বিন্দু থেকে সমদূরত্বে চলমান বিন্দুর সঞ্চার পথকে বা কোনো বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। তাহলে বৃত্ত কিন্তু আমি অনেকভাবেই বললাম, তোমাদের বইতে দেখবা যে কোনো একটা আছে, তোমরা এটা শিখে নিবে, এটা জানার দরকার হয়। অনেক সময় যদি কেউ জিজ্ঞেস করে যে বৃত্ত কাকে বলে, যেটা ছোটবেলায় শিখে আসছি, তোমরা বৃত্ত সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এখন আমরা এই বৃত্তের কিছু বৈশিষ্ট্য বা কিছু অঙ্গ ছোটবেলায় শিখে আসছি। বৃত্তের বিভিন্ন অংশকে বিভিন্ন সংজ্ঞায়িত করা যায় বিভিন্নভাবে। আমরা যে বিন্দুটা বললাম যে এটা স্থির বিন্দু, সেই বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। ছোটবেলায় কিন্তু আমরা শিখে আসছি, এটা হলো কেন্দ্র। এবং এই সব জায়গায় যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ, সেটাও আমরা ছোটবেলায় শিখে আসছি। ব্যাসার্ধ দ্বিগুণকে বলা হয় বৃত্তের ব্যাস। তারপরে এই যে পথটা আমরা বলতেছি বৃত্ত, সেই পথটাকে বলা হয় বৃত্তের পরিধি। আবার যদি বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ আমরা নেই, সেই অংশটাকে কি বলা হয়? চাপ, বৃত্তের চাপ। আর বৃত্তের জ্যা কাকে বলে, আমি জাস্ট এগুলো আলোচনা করছি, এগুলো কিন্তু এখনকার পড়ার বিষয় নয়, কিন্তু আগের কিছু বিষয়ে যদি আলোচনা না করি একটু বুঝতে সমস্যা হবে। জ্যা কাকে বলে? পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাকে, এখানে একটা বিন্দু নিলাম পরিধির উপর, এখানে একটা বিন্দু, এই দুটো যে সংযোগ করি সেটা একটা জ্যা। তাহলে আমরা যদি কেন্দ্র দিয়ে একটা জ্যা আঁকি, এটা কিন্তু ব্যাস হয় আবার জ্যাও হয়, এই জন্য বলা হয় ব্যাসই বৃত্তের বৃহত্তর জ্যা। এগুলো আমরা ছোটবেলায় শিখে আসছি, এখন আমরা আসলে এই রিলেটেড অঙ্ক করব না। তো দেখো, আমরা ডান পাশে এখন এই চ্যাপ্টারে কিছু সূত্র নিয়ে আলোচনা করব। সূত্র আলোচনা না করলে কিন্তু আমরা অঙ্ক কিছুই বুঝবো না। আমরা জানি যে ম্যাথমেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল ফর্মুলা বা সূত্র। সূত্র যদি প্রয়োগ ভুল হয়, সূত্র যদি মনে না থাকে, তাহলে কিন্তু কোনো অঙ্কই পারা যায় না। এখন আসি, 1 নম্বর সূত্র আমি লিখে দিচ্ছি, দেখো এখানে লিখে দিয়েছি। কেন্দ্র 0 0, অর্থাৎ আমরা কিন্তু এর আগে স্থানাঙ্ক সম্পর্কে ধারণা পেয়েছি, সরল লেখার মধ্যে স্থানাঙ্ক ছিল, ধারণা পেয়েছি। এই যে বিন্দুটা আমরা কেন্দ্র বললাম একটু আগে, সেই কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, অর্থাৎ এটা মূল বিন্দু বোঝাচ্ছে। এবং ব্যাসার্ধ যদি এ হয়, তো তোমাদেরকে যদি বলা হয় একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে কিন্তু দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক দরকার বা কেন্দ্র কোথায় অবস্থিত সেটা দরকার, আর হলো বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটা জিনিস জানলে কিন্তু আমরা খুব সহজে বৃত্ত অঙ্কন করতে পারবো। এখানে লিখছে কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সমীকরণ জিনিসটা কি, সেটা আগের চ্যাপ্টারে কিন্তু আমরা একটু হলে ধারণা পেয়েছি। তো সমীকরণ আসলে চলক থাকবে, এটাকে যদি আমরা অঙ্কন করি তাহলে একটা বৃত্ত হবে। অর্থাৎ আগালে যে ফিগার হবে সেগুলোকে যদি আমরা চলক দিয়ে একটা গাণিতিক ভাষায় লিখি, সেটা একটা সমীকরণ। তো এখন এটা কিভাবে হলো, আসলে একটু আগে আমরা যে সংজ্ঞা দিলাম সেই সংজ্ঞার সাথে একটু তুলনা করি। দেখো, মনে করো এই কেন্দ্রটা হচ্ছে 0 0, আর বৃত্তের ব্যাসার্ধ হলো এরকম দেওয়া আছে, এটুকান হচ্ছে এ। এই যে চলমান যে বিন্দু, এই বিন্দুর সেটকে আমরা ধরে নিলাম x y। আমরা
সরলরেখা 3.4 এর সঞ্চর পথের যে চ্যাপ্টারটা শিখে আসছি সেটা এখানে ব্যবহার করতে পারবো আমরা। তো এখানে যেহেতু সবগুলো বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না, একটা যে কোনো একটা ধরে নিলাম এক্স ওয়াই মানে কিন্তু সবগুলো ধরে নিয়েছি, এক্স ওয়াই এর মান যে পরিবর্তন করে করে বিভিন্ন বিন্দু হবে, এজন্য বলা হয় এটা চলমান বিন্দুর সেট। তো এটা হলো মূল বিন্দু। তো এই বৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা যদি একটু কাজ করি, সঞ্চারপথের সমীকরণ বের করে দেখবো যে এটা সমীকরণে এসে গেছে। কিভাবে? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ধরে নিলাম, এই কেন্দ্র হচ্ছে সি, তাহলে পিসি হবে কি বা সিপি হবে কত? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এর আগে শিখেছি সেই 3.1 এ। তো রুট ওভার দেখো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু ব্যাসার্ধ। এটা সমান কি ছিল? এটা সমান কিন্তু এ, ওই যেখানে বলে দিলাম। সুতরাং উভয় পাশে যদি বর্গ করি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, এই যে সমীকরণটা পেয়েছি সেটাই কিন্তু এখানে সূত্র আকারে লিখে দিয়েছি। যদি বলো এটা প্রমাণ করো তাহলে কিন্তু এইভাবে জাস্ট আমি আলোচনা করছি, সূত্রে ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করাটাই দরকার, কারণ সূত্র ব্যাখ্যা জানলে সূত্রটার প্রয়োগ সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে। তো 1 নম্বর সূত্র আমরা শেষ করলাম, একইভাবে 2 নম্বর সূত্র লিখে দিচ্ছি। দেখো 2 নম্বর সূত্রের দিকে খেয়াল করো, আমরা আগের সূত্রের মতোই লিখেছি। দেখো শুধু কেন্দ্রের স্থানাঙ্ককে চেঞ্জ করে দিয়েছি, মূল বিন্দু না হয়ে অন্য একটা বিন্দু স্থানাঙ্ক এইচকে যে কোনো একটা মান হতে পারে, দুটা এইচ এর মান এবং কে এর মান বিভিন্ন হলে কেন্দ্রের স্থানাঙ্ক বিভিন্ন রকম হবে। তো মূল বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু যদি কেন্দ্র হয়, ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ কেমন হবে? তো একটু আগে আমরা বললাম সেটা যদি মূল বিন্দু না হয়, ধর এইচকে খেয়াল করো, এটা এইচকে, এটা হলো বৃত্ত, এর ব্যাসার্ধ হচ্ছে এ, এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। একইভাবে তাহলে এখানে পিসি বা সিপি যাই লিখি না কেন, এর দূরত্ব হলো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এই যে আমরা যে পিসি অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলাম, দূরত্ব বের করার জন্য যে সূত্র প্রয়োগ করলাম, এই সূত্র যদি তোমাদের কাছে না থাকে বা তোমরা না বোঝো, তাহলে কিন্তু মানে উচ্চতর গণিতের এই বৃত্তের চ্যাপ্টার বোঝানো কিন্তু কঠিন। এটা আমরা এর আগের চ্যাপ্টার এই জন্য আলোচনা করেছি। এই কারণেই বলা হয় সায়েন্সের সব সাবজেক্টই ধরো উচ্চতর গণিত শুধু নয়, একটা চ্যাপ্টার উপর একটা চ্যাপ্টার নির্ভরশীল, একটা চ্যাপ্টার না বুঝলেই পরবর্তী চ্যাপ্টার কিন্তু বোঝা যায় না। এ কারণে পড়াশোনায় রেগুলারিটি মেনটেন করা খুব জরুরি। আগের লেকচারটা দেখে পরের লেকচারটা দেখা উত্তম। আচ্ছা, তো এখন যদি পিসির মান কিন্তু এ দেওয়া আছে, তাহলে এ দিলাম এবং বর্গ করলে স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে বৃত্তের সমীকরণ পেয়েছি, সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে। তো আমরা দুইটা সূত্র নিয়ে আলোচনা করলাম, জাস্ট দুইটা সূত্র ব্যাখ্যা করলাম, পরবর্তী সূত্র আমরা লিখে দিচ্ছি। দেখো 3 নম্বর সূত্র লিখছি, বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f(y) প্লাস c ইকুয়াল টু 0। কেউ যদি প্রশ্ন করে যে বৃত্তের সাধারণ সমীকরণ কি বা বৃত্তের সাধারণ সমীকরণটি লেখো, তাহলে কিন্তু আমাদেরকে এটা লিখতে হবে। তো এই বৃত্তের সাধারণ সমীকরণটা আসলো কিভাবে? এখানে দেখো বাম পাশে আমি হেডিং দিয়েছি যে সাধারণ সমীকরণ ও চেনার উপায়। এই বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে সেটা বুঝবো কিভাবে, সেটা বৃত্তই, এবং বৃত্তের সাধারণ সমীকরণ আসলো কিভাবে একটু আলোচনা করি। 2 নং সূত্র থেকে দেখো, 2 নং সূত্রে যেরকম ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এখন তো এটা সূত্রে অ্যাপ্লাই করি আমরা, দেখো এটা এম এন এইচ হোল স্কোয়ার সূত্র সবগুলো এক্স স্কোয়ার, এটা সূত্রে অ্যাপ্লাই করি, একসাথে আমি লিখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো আমি কি করেছি, এটা সূত্রে অ্যাপ্লাই করে স্কোয়ার বাম পাশে নিয়ে সাজিয়ে লিখছি। এই সমীকরণটাকে এভাবে লেখা যায়। তো এখন যদি আমি এক্স স্কোয়ার থাকলো ওয়াই স্কোয়ারও থাকলো, এইখানে দেখো 2 ইন্টু মাইনাস এইচ এভাবে লিখলাম ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস কে ওয়াই, এবং বাকি যে অংশটা আছে এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এই যে মাইনাস এইচ, এই জায়গায় যদি আমি জি বসাই, এটুকুন শুধু জি বসাই, অর্থাৎ জি ইকুয়াল টু মাইনাস এইচ, খেয়াল করো, আর এফ ইকুয়াল টু মাইনাস কে, আর এই পুরোটুকুন যদি সি বসাই, খেয়াল করো, তাহলে কিন্তু আমাদের এই সমীকরণটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই আকারে লিখলাম। এই আকারে লেখার সমীকরণটাকেই বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। এখানে অজানা রাশি বলতে ধ্রুব যে জি
এফ এবং সি, এই তিনটা মান যদি আমাদের জানা থাকে, এর আগে আমরা সরলরেখার সমীকরণ শিখেছিলাম, সরলরেখার সাধারণ সমীকরণ ax + by + c = 0। তো এই সমীকরণের মধ্যে এবিসির মান বসিয়ে আমরা বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ পেয়েছি। তো একইভাবে এটা একটা বৃত্তের সাধারণ সমীকরণ, এই জি, এফ এবং সি এর মান যদি আমরা চেঞ্জ করে করে বসাই, তো হাজারো হাজারো বৃত্তের সমীকরণ নির্ণয় করা সম্ভব। এই কারণে এই সমীকরণটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। এখন আসি বৃত্তের সাধারণ সমীকরণের মধ্যে যদি বলি যে একটা সমীকরণ, এখান থেকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে এইচ কে, এটা হলো এই যে সমীকরণ, এটার কেন্দ্র হচ্ছে এইচ কে, এই সমীকরণটার কেন্দ্র হচ্ছে 0 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্রের স্থান এইচ কে, দেখাই যাচ্ছে এইচ কে, এইচ এবং কে, কিন্তু এই সমীকরণের মধ্যে কিন্তু এইচ কে নাই। তাহলে এইচ কে যেহেতু নাই, এর কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে বললে কেমন হয়? অর্থাৎ এখানে জি এফ সি আকারে প্রকাশ করব কেন্দ্রের স্থানাঙ্ক। কিভাবে? আমরা তো জানি এই যেখান থেকে যদি আমরা এইচ এর মান বের করি, দেখো এইচ এর মান কিন্তু হচ্ছে এইচ এর মান হচ্ছে -g, আর এখান থেকে কে এর মান হচ্ছে -f। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে -g -f, অর্থাৎ -g -f হবে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা পরবর্তী সূত্রে এটা ডিটেলস আলোচনা করবো আরেকটু, কেন্দ্রের স্থানাঙ্কদের। আবার যদি বলি ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিন্তু ছিল a, ব্যাসার্ধ ছিল, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a। তো দেখো এই সমীকরণের সাথে যদি তুলনা করি, এটুকুর মান কিন্তু c। তো তাহলে আমরা লিখি c সমান h² + k² - a²। ব্যাসার্ধ কিন্তু a ছিল, এখন এখান থেকে যদি এর মান বের করি, a = হবে √h² + k² - c। এই যে এটা হলো ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে √h² + k² - c, আর hg এর মান তো চেঞ্জ করলে g² + f² - c। সরি, তো এটা নিয়ে আমরা পরবর্তী সূত্র আলোচনা করতেছি। তো এখন আমাদের জানা দরকার যে এই বৃত্তের সমীকরণ যে চেনার উপায়, আমি আর একটা অংশ লিখছি দেখো। তো চেনার উপায় কিভাবে চেনবে, একটা সমীকরণ দিলে এবার সেখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বা কিভাবে বের করব। তো প্রথমত বৃত্তের সমীকরণ চেনার আগে তিনটা জিনিসকে মাথায় রাখতে হবে। এক নম্বর, একটা এক্স ওয়াই সম্বলিত একটা দ্বিঘাত সমীকরণ হবে। যেমন আমি একটা সমীকরণ লিখলাম x² + 2y² + 7x + 9y + 10 = 0, একটা সমীকরণ লিখছি। এই যে একটা দ্বিঘাত সমীকরণ, দেখো x এবং y দুই চলকের দ্বিঘাত সমীকরণ। এক নাম্বার, দুই চলকের x y এর দ্বিঘাত সমীকরণ। দুই নাম্বার, দ্বিঘাত যেহেতু x² এবং y² থাকবে, x² এবং y² এর সহগ সেম হতে হবে। এখানে দেখো x² এর সহগ কিন্তু 1 আছে, এখানে y² এর সহগ 2 আছে, তাহলে এটা কিন্তু বৃত্তের সমীকরণ হবে না। তাহলে এখানে যদি 2 দেই, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ হবে। তিন নাম্বার, এই সমীকরণের মধ্যে x y কোনো পদ থাকবে না, পদ থাকবে না। x² y² এর সহগ সমান। তাহলে এই তিনটা জিনিসকে মাথায় রেখে আমাদেরকে এটা বৃত্তের সমীকরণ কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। প্রথমে দেখব যে x y মিলে x এবং y এর উপরে স্কয়ার আছে কিনা, মানে দ্বিঘাত সমীকরণ আছে কিনা। দ্বিতীয়ত x² y² এর সহগ সেম আছে কিনা। তৃতীয়ত এই পদের মধ্যে, এই সমীকরণের মধ্যে x y পদ আছে কিনা কোনো জায়গায়, x y মানে একসাথে। যেমন এই জায়গায় যদি আরেকটা পদ বেশি করে লিখতাম, দেখো 2x² + xy বা 3xy লিখলাম। দেখো এই এক নম্বর শর্ত মানছে, দুই নম্বর শর্ত এখানে মানছে, কিন্তু তিন নম্বর শর্তে x y পদ থাকবে না, কিন্তু এখানে x y এর একটা পদ আছে। তাহলে কিন্তু আমরা এই পুরো সমীকরণটাকে বৃত্তের সমীকরণ বলতে পারি না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে, যার মধ্যে থাকবে, তাহলে আমরা বৃত্তের সমীকরণ বলবো। এটাই হলো বৃত্তের সমীকরণ চেনার উপায়। একটা সমীকরণ দেওয়া হলো, সেটা বৃত্তের সমীকরণ কিনা, এই তিনটা জিনিস দিয়ে আমরা জানতে পারবো। আমরা 4 নম্বর সূত্র লিখেছি, ডান পাশে লক্ষ্য করো। আমরা কিন্তু এই পাশে সূত্র লিখছি আর এই পাশে সূত্রর কিছু ব্যাখ্যা বা আলোচনা করছি, যেটা তোমাদের মুখস্থ করতে এবং প্রয়োগ করতে সহজ হবে পরবর্তীতে। 4-এর 1 নম্বর, বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস কেন্দ্রের কোটি। এটা দ্বারা কি বুঝি আসলে? আমি একটা বৃত্ত এখানে এঁকে দেখাচ্ছি। একটা বৃত্ত এভাবে x অক্ষকে স্পর্শ করলো, বোঝানোর জন্য বলতেছি জাস্ট। কেন্দ্রের স্থানাঙ্ক ধরলাম এটা হলো HK। এই স্পর্শ করলো মানে এই যে এখানকার বিন্দুটা কিন্তু এই রেখার সাথে স্পর্শ করলো, x অক্ষের সাথে। এটা কিন্তু x অক্ষ। তো যদি এই শর্তটা থাকে, যদি বলা হয় একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে,
তাহলে আমরা কি বুঝবো সেটা আমরা লিখে দিচ্ছি। ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। তো আমরা যদি এখান থেকে এর উপরে লম্ব আঁকি, খেয়াল করো লম্ব আঁকি, আমরা জানি কিন্তু এর আগে একটা জ্যামিতি শিখেছি, কেন্দ্র থেকে স্পর্শকের উপর কেন্দ্র এবং স্পর্শবিন্দু সংযোগ করলে স্পর্শকের উপর লম্ব হয়। তো এই যে এইচ কে, তাহলে এটা কিন্তু হবে কে আর এইটুকুন হবে এইচ, এটা তো আমরা ভালো করেই জানি, স্থানাঙ্ক থেকে আমরা জানি। তাহলে কে এর দিকে লক্ষ্য করে, এই কে যা হবে এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু তাই হবে। কে কি ছিল এখানে, কে ছিল হলো কেন্দ্রের কোটি, মানে ওয়াই এর মান। তাই আমরা লিখলাম যে এক্স অক্ষকে স্পর্শ করলেই ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। কিন্তু দেখো দুই পাশে দুইটা খাড়া দাগ দিছি, মানে মডুলাস চিহ্ন দিয়েছি। মডুলাস চিহ্ন দেওয়ার কারণ কি, তো যেহেতু ব্যাসার্ধ কখনোই নেগেটিভ হবে না, ব্যাসার্ধ একটা দূরত্ব বোঝাচ্ছে, তো তাই দুই পাশে আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করলাম। কখনো যদি এই কে এর মান নেগেটিভ হয়, ওই মডুলাসের কাজ হচ্ছে সেটাকে পজিটিভ করে দেওয়া। তো যেরকম বৃত্তটা যদি নিচের দিকে হতো, এরকম হতো, তখন কিন্তু এই মানটা মনে করলাম 3 - 4, তখন কিন্তু এই যে কোটি কিন্তু ছিল -4, কিন্তু ব্যাসার্ধ কিন্তু -4 হবে না, ব্যাসার্ধ তো ধনাত্মক হবে। এই কারণে আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করেছি। তাহলে যদি বলা হয় একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত, এক্স অক্ষকে স্পর্শ করে, ব্যাসার্ধ কত, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারবো। যেরকম আমি বললাম যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3 - 7, এটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এর ব্যাসার্ধ কত, এক্স অক্ষকে যদি স্পর্শ করে ব্যাসার্ধ হবে 7, নেগেটিভ চিহ্নটাকে আমরা তুলে দেব। একইভাবে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটা বোঝালেই, এটা বোঝানোর প্রয়োজন হবে না, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের সমান, অর্থাৎ এই যে এইচ এর সমান হবে। তো এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা সহজে বলবো এর ব্যাসার্ধ হবে 3। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, এটাও গুরুত্বপূর্ণ একটা সূত্র। এরপরে আমরা 5 নম্বর সূত্র দেবো, হলো বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কিছু বৈশিষ্ট্যমূলক সূত্র। তো এর আগে আমরা 4 নম্বর সূত্র আলোচনা করলাম, এখন দেখো 5 নম্বর সূত্র লিখে দিয়েছি। 5 নম্বর সূত্র আসলে 5 নম্বর নয়, 5 নম্বর ভিতরে দেখো আরো 10টা সূত্র লিখেছি এখানে। আসলে এটা যদি বৃত্তের সাধারণ সমীকরণ হয়, আমরা একটু আগে যে আলোচনা করলাম, তাহলে এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে এতগুলো জিনিস বা এতগুলো বিষয় বের করা যায় এই সূত্রগুলো দিয়ে। তো প্রথমে আমরা একটু আলোচনা করি। 1 নম্বর সূত্র দেখো 5-1, কেন্দ্র যে -g-f, সেটা আমরা এর আগে আলোচনা করলাম 3 নম্বর সূত্রে। এরপরে 4 নম্বর সূত্রে যে ব্যাসার্ধ এত হয়, সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম। তো এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে যে একটা সমীকরণ যদি দেওয়া থাকে, তো সরাসরি আমরা কেন্দ্র কিভাবে বের করব, কেন্দ্রের স্থানাঙ্ক বের করব কিভাবে। যেরকম আমি যদি এখানে একটা সমীকরণ লিখি যে x² + y² + 6x + 8y + 10 = 0, দেখো আমরা লিখলাম 10 না হয় এখানে লিখলি 4 = 0। তাহলে যদি বলা হয় যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, তো এই সূত্র প্রয়োগ করে আমাদেরকে করতে হবে। তো সহজ টেকনিক হলো, এখানে যে x এর সহগ আছে তাকে -2 দিয়ে ভাগ করব, সহজভাবে -2 দিয়ে ভাগ করব। এখানে x এর সহগ কত, 6 এ যদি -2 দিয়ে ভাগ করি হয় -3। আবার যদি এই যে y এর সহগ হলো 8, তাহলে 8 কে যদি আমরা -2 দিয়ে ভাগ করি হয় -4, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে -3 - 4। খুব সহজে বের করব এভাবে। একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তার কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার টেকনিক হলো ওই বৃত্তের x এর সহগকে, x² কিন্তু নয়, x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজ হবে, ওই বৃত্তের y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের কোটি হবে। তাহলে এখানে -3 - 4 হবে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এখন যদি বলা হয় ব্যাসার্ধ বের করো, ব্যাসার্ধ এভাবেই বের করা যাবে। এখানে c এর মান কিন্তু হলো 4, ব্যাসার্ধ সূত্র অ্যাপ্লাই করবো, এই যে g² + f² - c, অর্থাৎ এই যে 3² + 4² অর্থাৎ এই যে 3² হলো 9, 4² হচ্ছে 16, -c - 4, এটাই হলো ব্যাসার্ধ হবে, ক্যালকুলেশন করলে যা আসে তাই। তো এখানে এই বেসিকটা মাথায় রাখবো, এমসিকিউতে কাজে লাগবে। কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়, ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়। এরপরে দেখো 5-3, c = 0 হলে বৃত্তটি মূলবিন্দুগামী। এই কথাটা আসলে কিভাবে বুঝবো আমরা। তো মূলবিন্দুগামী মানে হলো বৃত্তটা মূলবিন্দু দিয়ে যাবে। যেরকম আমি যদি এরকম একটা বৃত্ত আঁকি, বৃত্তের পরিধির উপরে বিন্দুটা হবে মূলবিন্দু, 0 0, স্থানাঙ্ক হবে 0 0। তো বৃত্তের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে, এটা একটা বেসিক, আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। ওই বিন্দুর স্থানাঙ্ক ওই বৃত্তের সমীকরণে বসালে স্যাটিসফাই করবে বা বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাবে। যদি না মেলে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে বিন্দুটা ওই বৃত্তের উপরে অবস্থিত নয় বা ওই বিন্দু দিয়ে বৃত্তটা যাচ্ছে না। তাহলে এখানে যেহেতু বলছে c = 0 হলে বৃত্তটি মূলবিন্দুগামী দিয়ে যাবে,
তাহলে মূলবিন্দুটা যদি বৃত্তের সমীকরণে বসাই দেই, দেখো এখানে 0, এখানে 0, এখানে x আছে 0, এখানে 0, শুধু c থাকে, c = 0। এই জন্যই লেখা হয়েছে c = 0 হলে বৃত্তটি মূলবিন্দুগামী। এটা যদি উল্টা করে লিখি, বৃত্তটি মূলবিন্দুগামী হলে c = 0, তাও হবে। তোমরা যেভাবে লিখে রাখো খাতায় লিখলেই চলবে। 3 নম্বর গেল। এখন আসি g = 0 হলে বৃত্তটির কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। এটাও বেসিক, সেই নর্মাল বেসিক। জাস্ট আমরা অক্ষরেখা যদি অঙ্কন করি, একটু খেয়াল করো, অক্ষরেখা যদি আমরা অঙ্কন করে বলি যে x অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক কত, যেরকম এই x অক্ষের উপরে একটা বিন্দুর স্থানাঙ্ক কত, সহজে বোঝা যায়। একটু দূরত্ব যদি জানি আমরা, এটা যদি 3 হয় তাহলে স্থানাঙ্ক 30, কারণ x অক্ষের উপর y এর মান 0। এখানে বলছে যে g = 0 হলে বৃত্তটির কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র যেহেতু এটা, তাহলে g যদি 0 হয়, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ভুজ 0 হয়ে যাওয়া আর কোটি থাকা, তার মানে এটা x অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ কেন্দ্রটা না y অক্ষের উপর অবস্থিত। একইভাবে যদি f = 0 হয়, বৃত্তটির কেন্দ্র x অক্ষের অবস্থিত। এই দুইটা কিন্তু একরকমই, আমরা বুঝতে পারবো কেন x অক্ষের উপর অবস্থিত। কারণ f 0 হয়ে গেলে, এই দেখো f 0 হয়ে গেলে কিন্তু কেন্দ্রের কোটি 0 হয়ে যাচ্ছে। কোটি 0 হওয়া এমন কোনো বিন্দু আসলে কোথায় পাওয়া যায়, সেটা আসলে x অক্ষের উপরেই পাওয়া যায়, এটাও আমরা বুঝতে পারি। এখন আসি 6 নাম্বার বিষয়। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে g² = c এবং স্পর্শবিন্দু এত। তো এটা যদি আমি বোঝাতে চাই, জাস্ট আমি এখানে যেহেতু বুঝাই দিছি, দেখো এই যে 1 2 3 4 5, এটা মুছে দিলাম জাস্ট অন্যগুলো বোঝানোর জন্য। দেখো 4 5 পর্যন্ত কিন্তু বোঝানো হয়েছে। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে g² = c এবং স্পর্শবিন্দু এত। আচ্ছা, এর আগে আমরা 4 নম্বর সূত্রে যে আলোচনা করছি, অর্থাৎ এই যে 5 যে আলোচনা করছি, এখন আমরা এর আগে যে সূত্র আলোচনা করছি, x অক্ষকে স্পর্শ করলে একটা শর্ত দিয়েছিলাম। তোমরা যারা লিখে রাখছো খাতায় লক্ষ্য করলে দেখবে যে ব্যাসার্ধ হবে কোটির সমান, অর্থাৎ এটা কেন্দ্র কি ছিল, -g - f কেন্দ্র। এখন যদি বলা হয় এটা x অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ কিন্তু হবে এই কেন্দ্রের স্থানাঙ্ক কোটির সমান। যদি এটা x অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে কোটি হবে হলো -f। তো ব্যাসার্ধ তো আমরা জানি 2 নম্বরে ছিল, 5-এর 2 ছিল ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান ছিল g² + f² - c = মডুলাস -f। এখন যদি এটা আমরা বর্গ করি, তাহলে g² + f² - c = f²। আমরা জানি বর্গ করলে মডুলাস থাকে না। এখন দেখো উভয় পক্ষ থেকে যদি f² কেটে দিই আমরা, তাহলে g² - c = 0, তাহলে g² = c। এই যে এইটাই আমি যে দেখাচ্ছি কিভাবে আসলো, এটা আসলে এতটা মাথায় রাখা জরুরি নয়, মুখস্থ রাখতে হবে। এটা তোমাদের বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে g² = c হবে, এটা হলো সূত্র। কেউ জিজ্ঞেস করলেই x অক্ষকে স্পর্শ করার শর্ত কি, 4 নম্বরে একটা শর্ত দিয়েছি, এখন কিন্তু একটা শর্ত। যদি বৃত্তের সাধারণ সমীকরণ আকারে থাকে, তাহলে আমরা বলবো যে g² = c। আবার স্পর্শবিন্দুর জিজ্ঞেস করতে পারে, তো এটা বললাম। একইভাবে বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, তখন কিন্তু এইটা হবে g, এটা g² হবে, তখন এই g² কাটা যাবে, তখন হবে f² = c এবং স্পর্শবিন্দু এইটা। তো আমরা 5-এর 7 পর্যন্ত কিন্তু আলোচনা করলাম। আমি ডান পাশে মুছে দিয়ে বাম পাশে যে সূত্রগুলো লিখেছি সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি যতটা সম্ভব। তো দেখো, বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে g² = c ছিল, y অক্ষকে স্পর্শ করলে f² = c ছিল। তো দুটো যদি একত্রে লিখি তাহলে কিন্তু এটা হয়, উভয় অক্ষকে স্পর্শ করলে। এটা বোঝানোর তেমন কিছু নাই। তারপরে বলছি দেখো g² = c, আবার বলছি f² = c। তো c এর মান যদি এখানে বসিয়ে দেই, দুইটাকে যদি একত্রে লিখি তাই তো এটা আসে। এরপরে 9, বৃত্তটি দ্বারা x অক্ষের ছেদাংশ বা কর্তিত অংশ, অর্থাৎ বৃত্তটিকে যদি আমরা অঙ্কন করে দেখাই তাহলে একটু বোঝা সহজ হবে। যেরকম এরকম একটা অক্ষরেখা আঁকলাম, বৃত্তটা এরকম মনে করো, জাস্ট বোঝানোর জন্য। কিন্তু আমি এগুলো অ্যাকুরেট বৃত্ত না হলেও কোনো সমস্যা নাই, আমি বোঝাচ্ছি জাস্ট। এটা বৃত্ত। তো এই বৃত্ত মনে করো, এই সাধারণ যে বৃত্ত সমীকরণ আছে, এটাই আমরা এইভাবে অঙ্কন করেছি। তো এই বৃত্ত খেয়াল করে দেখো, x অক্ষকে ছেদ করেছে, ছেদ করার কারণে এই যে একটা অংশ আছে, এই অংশটাকে বলা হয় x অক্ষের ছেদাংশ। আবার যদি বৃত্তটা এরকম হয়, তাহলে এটা হলো y অক্ষের ছেদাংশ। এই যে ছেদ অংশ, এই ছেদাংশের দৈর্ঘ্য নির্ণয় করার সংক্ষেপ সূত্র হলো এটা 2 × g² - c। আমরা তো জানি এখান থেকে g c এর মান, g f c এর মান পাবো আমরা সমীকরণ দেওয়া থাকলে, তাহলে আমরা x অক্ষের ছেদাংশের সমীকরণ
কি দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো এটাও সময়কে এটাও কিন্তু বইতে আছে, সুন্দর করে বইকে দেওয়া আছে। আমি যেভাবে যে 8 পর্যন্ত দেখালাম কিভাবে আসলো, আলমির সংখ্যাকে বুঝালাম, একইভাবে এই 9 এবং 10ও কিন্তু প্রমাণ করে দেখানো যায়। এরপরে দুইটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়ে তারপর এই দুইটা দূরত্ব নির্ণয় করলে 3, 4, 5 লাইনের মধ্যে হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারবে। জাস্ট তোমরা মুখস্থ করবে যে বৃত্তটি দ্বারা এক্স অক্ষের ছেদাংশ বা কর্তৃত্বাংশ, একই কথা, ছেদ করছে এক্স অক্ষ থেকে কেটে নিছে এমন অংশের দৈর্ঘ্য হচ্ছে, সূত্র হচ্ছে 2 × √g² - c। আর বৃত্তটির দ্বারা যদি অয় অক্ষকে ছেদ করে বা সেই ছেদাংশ কত হবে 2 × f² - c। খেয়াল করে আমরা 5 নম্বর সূত্রের মধ্যে কিন্তু 10টা অংশে বিভক্ত করেছি। যদি এটা সূত্র তোমরা যদি বইতে লক্ষ্য করো, এটা আলাদা আলাদাভাবে আছে, তো আমি এগুলো সবগুলো একত্রে দেখাচ্ছি। তবে এই 9 এবং 10 নম্বর সূত্রের জন্য, এই 10 নম্বর সূত্র একসাথে আছে, এই দুটো সূত্রের জন্য একটা শর্ত আছে। শর্ত হলো g² মান c চেয়ে বড় হতে হবে, f² মান c চেয়ে বড় হতে হবে। কেন? কারণ এখানে যেহেতু যে রুট আছে, এই রুটের মান কিন্তু নেগেটিভ হওয়া যাবে না, এটা 0 এর চেয়ে বড় হবে। এই কারণে এই শর্তটা দেওয়া আছে, এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কারণ নাই। যদি এটা না হয়, অর্থাৎ এটার মান যদি আমরা এই ভিতরে যদি অবাস্তব কোনো সংখ্যা আসে বা নেগেটিভ কোনো সংখ্যা আসে, তখন আমরা বুঝে নেব যে এই বৃত্তটা এক্স অক্ষকে বা অক্ষকে ছেদ করে না। ছেদ করে না বলেই রুটের ভিতরে মাইনাস চিহ্ন আসছে। তো আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম 1 থেকে 5 পর্যন্ত, এই 4.1-এ কিন্তু এই সূত্রগুলোই শেষ নয়। ধরো সূত্রের আলোচনার পার্ট 1। তো আমরা এই 5টা সূত্র যে আলোচনা করলাম, এই 5টা সূত্রের উপরে আমরা কিছু গণিত বা প্রবলেম সলভ করবো। আমরা অনুশীলনীতে যেগুলো আছে, উদাহরণে যেগুলো আছে, সূত্র বোঝার জন্য আমি নিজের থেকে বানিয়ে দিতে পারি, এরকম কিছু অঙ্ক আমরা সলভ করব। তারপরে আবার এই চ্যাপ্টারেরই সূত্রের দ্বিতীয় অংশে প্রবেশ করবো আমরা। তো দেখো এক্সাম্পল 1 দিয়েছি সূত্রগুলো বোঝার জন্য। 1, 2 কেন্দ্র এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা উদাহরণে আছে, দেখবা তোমরা সলভ করবো। 1 নম্বর সূত্র তোমরা খাতায় লিখে রাখলে, খাতার দিকে লক্ষ্য করো। 1 নম্বর সূত্র ছিল কি না, 2 নম্বর সূত্র, সরি, এইচ কে কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে এ। তবে সেই সূত্রে যদি সরাসরি অ্যাপ্লাই করি, দেখো সলিউশন যদি সরাসরি করি, কেন্দ্র এখন লিখি সরাসরি, মানে একবার যদি লিখে দিই তাও হবে। আবার যদি এইচ এর মান 1, কে এর মান 2 এবং এর মান 5 এভাবে প্রয়োগ করলে চলবে। তো আমি একবারই লিখে দিচ্ছি, দেখো 1, 2 কেন্দ্র এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ একবারে লিখবো। দেখো বৃত্তের সমীকরণ সূত্রটা একবার স্মরণ করাই দিচ্ছি। x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা কিন্তু সূত্র ছিল, কেন্দ্র হলো h কে আর ব্যাসার্ধ ছিল a। তাহলে আমরা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে আর যেহেতু সমীকরণ নির্ণয় করতে বলছে, x y কিন্তু থাকবে সমীকরণের মধ্যে। x - 1 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার, দেখো k এর মান এখানে 2 ইকুয়াল টু a স্কয়ার, এর মানে 5 স্কয়ার। মাথায় রাখবে এই কেন্দ্রের স্থানাঙ্ক যদি নেগেটিভ থাকে, এখানে যদি -1 থাকতো, এখানে কিন্তু +1 হতো, সূত্রের মধ্যে মাইনাস আছে। তাই এখন এটাই যদি আনসার দিয়ে দিই তাতে কোনো সমস্যা নাই। আবার এটাকে যদি আমরা সমাধান করে বৃত্তের যে জেনারেল ফর্ম আছে, x² + y² + 2gx + 2ay + c0, সে আকারে নিয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই। দেখো x² - 2x এভাবে হোল স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করছি। y² - 4y + 4 = 25 এক পাশে নিয়ে আসলে এবং সাজিয়ে লিখলে, সুতরাং x² + y² - 2x - 4y 1 এবং 1 5 এ পাশে আসলে -20 = 0। এটাই আনসার। তাহলে দেখো তিন লাইনে যদি আমি এটা লিখে দিই, তাতে কিন্তু এই উদাহরণের বা এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। এর পরবর্তী আমরা এক্সাম্পল দেব। দেখো তো এক্সাম্পল 2 তুলেছি আমরা। দেখো প্রশ্নের দিকে লক্ষ্য করো, আমরা একটু আগে কিন্তু এক্সাম্পল 1 সলভ করলাম। তো x² + y² - 8x + 6y + 9 = 0 একটা বৃত্তের সমীকরণ। কেন বৃত্তের সমীকরণ আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছি, যে বৃত্তের সমীকরণ চেনার উপায়। দেখো এখানে x² এবং y² আছে, xy সংবলিত একটা দ্বিঘাত সমীকরণ। এরপরে দেখো এখানে xy এর পদ নাই, কোনো জায়গায় কিন্তু xy একসাথে কোনো পদ নাই। তারপর x² এবং y² সহ কিন্তু 1 সেম আছে, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ এটা এখানে যাচাই করা জরুরি না, এমনি আলোচনা করলাম। এই যে বৃত্তের কেন্দ্র, এটা যে বৃত্তের সমীকরণ তা বোঝাই যাচ্ছে। বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, x অক্ষের কথিত অংশ এবং y অক্ষের কথিত অংশ নির্ণয় করা, 4টা অংশ এখানে চাওয়া হচ্ছে।
তো আসলে এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যে লাস্টে 5 নাম্বার সূত্র শিখলাম, সেই সূত্রের মধ্যে 10টা অপশন ছিল। তো আমি এমনি 4টা অংশ লিখলাম, এভাবে 10টা অংশই বের করা সম্ভব যদি সমীকরণটা এরকম হয়। দেখো আমরা সলিউশন করছি। প্রথমে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব কিভাবে আমি কিন্তু একটু আগে আলোচনা করেছিলাম। 1 নাম্বার, যেহেতু এটা জাস্ট সূত্র বোঝানোর জন্য, তার আগে লিখি সলিউশন অংশ দিয়ে প্রদত্ত বৃত্তের সমীকরণের কথা লিখবো আমরা যখন অঙ্ক সলভ করব অনুশীলনীতে যেয়ে, তখন কিন্তু এভাবে আমি লিখে দেব। তো এখন দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়, এখান থেকে কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হবে বলছিলাম। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, এক্স এর সহগ কিন্তু এখানে -8, একে ভাগ করব -2 দিয়ে। ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, 6 ডিভাইডেড বাই -2, এটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক সমান 4 - 3। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4 - 3। 1 নাম্বার, এখানে 1 না দিয়ে 1। 2 নাম্বার, ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? ব্যাসার্ধ এটা যদি এমসিকিউ হয়, আমি যেভাবে দেখাচ্ছি এমসিকিউর মতো করলেই হবে। তো ব্যাসার্ধ যদি নির্ণয় করতে চাই, সূত্র কি ছিল? g² + f² - c। খেয়াল করো এখান থেকে জিএফসির মান কত, আমি ডান পাশে যদি লিখে দিই, এখান থেকে জি এর মান কিন্তু এই যে এটার সাথে যদি তুলনা করি, x² + y² + 2gx + 2fy + c = 0, এই সমীকরণের সাথে তুলনা করে দেখো জি এর মান কিন্তু এখান থেকে বোঝা যায় জি এর মান কত। জি এর মান কিন্তু -4। দেখো জি এর মান যদি -4 বসে তাহলে কিন্তু -8 হয়। তো সহজে এখানে যে কেন্দ্র বের করছি, এখানে সামনে একটা মাইনাস দেবো। জি এর মান হচ্ছে -4, এফ এর মান হচ্ছে 3, আর সি এর মান কিন্তু দেখাই যাচ্ছে সি এর মান 9। এখানে 3টা জিনিস যদি এখানে বসিয়ে দিলে কিন্তু 2 নম্বরের সলিউশন পেয়ে যাব। দেখো 4² মানে মাইনাসটা প্লাস হয়ে যায়, 16 + 9 - 9, এটা কাটা গেলে 16 √ওভার হলে 4 একক। তো ব্যাসার্ধ পেয়েছি। আবার যদি আমরা দেখো 3 নাম্বারের ক্ষেত্রে কোন সূত্র, সেই শেষে 9 নাম্বার সূত্র দিয়েছিলাম, এক্স অক্ষের কর্তৃত্ব অংশের সূত্র। তো লিখবো এক্স অক্ষের ছেদাংশ বা কর্তৃত্বাংশ, আমি এমনি লিখছি, সমান 2 × √ওভার g² - c। তাহলে 2 তো থাকলো, জি এর মান কিন্তু ওই দেখো ওখানে -4 আছে, এখানে স্কোয়ার করলে সি এর মান কিন্তু 9, তাহলে 2 × 16 - 9 2 √7 একক। একইভাবে যদি 4 নাম্বার, এখানে শুধু হলো এফ মানে হলো 9, এফ হলো 3, স্কোয়ার হচ্ছে 9, 9 - 9 0 হয়ে যায়। আচ্ছা লিখি আমি 4 নাম্বার, অর্থাৎ আচ্ছা আমি এটা মুছে দিয়ে লিখি, চার নাম্বারটা হলো, অর্থাৎ আমি নাম্বার দিচ্ছি, আমি এখানে কিন্তু 4 নাম্বার নাই, বোঝানোর জন্য কিন্তু 4 নাম্বার দিচ্ছি জাস্ট আমি। ওয়াই অক্ষের ছেদাংশ সমান 2 × √ওভার f² - c। দেখো এফ এর মান কিন্তু 3, তাহলে 9 হয়, আর সি এর মান 9, তাহলে 2 × 0 = 0। এখন দেখো ওয়াই অক্ষের ছেদাংশ কিন্তু 0 হয়ে গেছে, এটা অ্যান্সার। তবে এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় বিষয় হচ্ছে, ছেদাংশ যদি 0 হয় তার মানে কিন্তু এটা ছেদ করে না, এটা স্পর্শ করে। ওয়াই অক্ষের তার মানে হলো এটা এইরকম ওয়াই অক্ষকে স্পর্শ করে চলে যায়, অর্থাৎ অক্ষরেখার উপর থেকে কোনো অংশ ছেদ করে না। তো এটা এক্সাম্পল 2 আমরা শেষ করলাম। এরপর আরেকটা এক্সাম্পল লিখবো। দেখো এক্সাম্পল 3, প্রশ্নটা আগে পড়ে দিচ্ছি। 1, 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। প্রথম অংশ, প্রশ্নের মধ্যে 2টা অংশ আছে, এবং ওয়াই অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। একটু আগে আমরা পড়লাম এই প্রবলেমটা। দেখো সলভ করছি আমি, সমাধান। তো প্রথম অংশে খেয়াল করো, আমাদের কিন্তু টার্গেট হলো বৃত্তের সমীকরণ নির্ণয় করা। শর্ত কি দেওয়া আছে? 1, 2 কেন্দ্র দেওয়া আছে আর এক্স অক্ষকে স্পর্শ করে। আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি যে এক্স অক্ষকে স্পর্শ করলে 2টা শর্ত পড়িয়েছিলাম, শর্ত কি কি? আশা তোমরা অবশ্য পারবে এটা। সেটা হলো এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি এর সমান। কেন্দ্রের কোটি কত? 2, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 2। তাহলে খুব সহজেই 2 নাম্বার সূত্রে অ্যাপ্লাই করলে সমীকরণ পেয়ে যাব। আরো একটা পদ্ধতি আছে, তো আমরা এটা করি, লিখি
টু কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং ব্যাসার্ধ যদি আমি নাম দেই এ ইকুয়াল টু হবে 2। এই দেখেই কিন্তু সেই সূত্র ফলো করে। সুতরাং বৃত্তটির সমীকরণ সূত্র হলো এক্স মাইনাস এইচ কে 2 নম্বর সূত্রের দিকে লক্ষ্য করো। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটা যদি অ্যাপ্লাই করি সূত্র এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, এর মান যদি বসিয়ে দিই এখানে, এর মান কত? এর মান কত? 2। তাহলে 2 স্কোয়ার হলো 4। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 2x, একবারে সাজিয়ে লিখি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হলো একটা অ্যান্সার। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। এভাবে আমরা নিচে লিখে দেব। প্রথম অংশ গেল। এখন আসে দ্বিতীয় অংশ, সলিউশনের দ্বিতীয় অংশ। কথাটা উল্লেখ করলেও হয়, না করলেও হয়, উল্লেখ করে লিখলে আরো ভালো। এই যে সমীকরণ নির্ণয় করলাম, সেই বৃত্তটা অয় অক্ষকে যে অংশ ছেদ করে অয় অক্ষ থেকে, সেটা বের করতে হবে আমাদেরকে। তাহলে অয় অক্ষের প্রকৃত অংশের সূত্র আমার মাথায় আসতে হবে, কিন্তু যখনই এই কথা উল্লেখ থাকবে আমরা দেখবো, চোখে পড়ার সাথে সাথে মাথায় চলে আসবে সূত্রটা 2 × √f² - c। তাহলে কিন্তু এফ এবং সি এর মান দরকার হবে এখান থেকে। তাহলে এখানে লিখে নেই, এখানে এফ কত হবে? আমরা যদি সমীকরণের সাথে আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, এফ হলো সহজভাবে, এফ যদি নির্ণয় করতে চাই তাহলে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করব। তাহলে -2 আর সি হচ্ছে এখানে 1। দেখো, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে যদি চাই তখন কিন্তু আমাকে -2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু আমি শুধু এফ এর মান বের করব, কারণ কেন্দ্রের স্থানাঙ্কের মধ্যে কিন্তু -f আছে। শুধু এফ এর মান যদি বের করি তাহলে ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করব, -2 দিয়ে ভাগ করব, তাহলে -2 হয়, সি সমান 1। সুতরাং এখানে লিখব বৃত্তটি দ্বারা অয় অক্ষের ছেদাংশ সমান 2 × √f² - c। তার মানে 2 × √f এর মান কিন্তু -2 মানে স্কোয়ার করলে 4 হয়, -1 2√3 একক। এটা আর একটা অ্যান্সার। তাহলে এই প্রশ্নেতে 2টা অংশ আছে, 2টা অংশে 2টা আলাদা করে অ্যান্সার লিখে দিলাম। তো দেখো, দেখতে দেখতে আমাদের লেকচার শেষের দিকে। আমরা 5টা আবার একটু সামারি আলোচনা করছি। দেখো, 5টা সূত্র ব্যাখ্যা করেছি অনেক লম্বা সময় নিয়ে। এরপরে আমরা 3টা এক্সাম্পল দিয়েছি সূত্রগুলো আয়ত্ত করার জন্য জাস্ট, এবং ভালোভাবে বোঝার জন্য। তো আমরা সূত্র পড়েছি এবং সূত্রের বোঝার জন্য এক্সাম্পল দিয়েছি, কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের অনুশীলনী অনেকগুলো অঙ্ক সলভ হয়ে গেছে, অনেক নিয়মের অঙ্ক সলভ হয়ে গেছে। আমি এভাবে উদাহরণ দিয়েছি। এই জন্য তোমাদেরকে বলছি যে অনুশীলনীতে এই যে 4.1 এর প্রথম 2টা অঙ্ক, 1 নম্বরের 4টা অঙ্ক আছে 1 থেকে 4 পর্যন্ত, এবং 2 নম্বরের 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক আছে। এই 1 এবং 2 এর যে নিয়মের অঙ্ক আছে আর কি, সেগুলো আমি সলভ করে দিয়েছি। তোমরা এটা বাসায় করবা। এটা হচ্ছে HW, এবং এটা সলভ করে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সমস্যা হলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।